Next, the ultra structure of the plasma membrane. The ultra structure of the plasma membrane has been described by many scientists. There are several concepts, there are several hypotheses on the structure of the plasma membrane. প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারের উপরে মানে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমের মতামত মানে পোষণ করেছেন, এবং তার মধ্যে মোস্ট অ্যাকসেপ্টেড যেটা আমরা কিন্তু শুধুমাত্র সেটাই পড়ব। কিন্তু মানে একদম আর্লি পিরিয়ড থেকে যদি আমি ধরি, সেখানে কিন্তু অনেক কনসেপ্ট আছে। অ্যাট ফার্স্ট দ্য ওভারটর্নস কনসেপ্ট, then the Gorter and Grendel concept, then the Daniel and Davidson concept, then the Robertsonian unit membrane concept, and lastly the most accepted concept is the fluid mosaic model. Okay, the fluid mosaic model by Singer and Nicholson. তো আগের কনসেপ্টগুলো কেন ডিসকার্ডেড হয়ে গেছে? বিভিন্ন রকমের যত সেল বায়োলজির উন্নত ইনস্ট্রুমেন্ট আবিষ্কার হয়েছে, যত নতুন রিসার্চ হয়েছে, তত আমাদের পুরনো কনসেপ্টগুলোকে মনে হয়েছে এগুলো ভুল, এবং তত নতুন কনসেপ্টের মডিফাই হয়েছে। লাস্টলি 1972 যে কনসেপ্টটা সিঙ্গার অ্যান্ড নিকলসন দিয়েছেন, দ্যাট ইজ দ্য ফ্লুইড মোজাইক মডেল, এবং সেটা এখনও পর্যন্ত কিন্তু গ্র্যান্টেড, এবং সেই কনসেপ্টটাই কিন্তু লাস্ট, এবং যে কারণে এই কনসেপ্টটাকে বলা হয় যে আমাদের মেমব্রেন বায়োলজির সেন্ট্রাল ডগমা। মানে ফ্লুইড মোজাইক মডেল কনসেপ্টটা এতটাই স্বীকৃত হয়েছে, এটাকে বলা হয় মেমব্রেন বায়োলজির সেন্ট্রাল ডগমা। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্য নেক্সট টপিক ইজ দ্য ফ্লুইড মোজাইক মডেল। তো ফ্লুইড মোজাইক মডেল ব্যাপারটা কি? সিঙ্গার নিকলসন যে দুজন, এস জে সিঙ্গার অ্যান্ড জি নিকলসন, এনারা হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ওখানে ওনারা রিসার্চ করেছিলেন, এবং ওখান থেকেই ওনাদের ফ্লুইড মোজাইক মডেলটা প্রবর্তিত হয়েছে। এই মডেলটা সামহাও আগের মডেলটা জাস্ট বিফোর দিস মডেল রবার্টসোনিয়ান মডেলের উপর কনসেপ্টের উপর কিছুটা ভিত্তি করে তৈরি হয়েছিল। মানে এটা একদমই যে হঠাৎ করে ওনারা নিয়ে এসছেন তেমনটা না। রবার্টসোনিয়ান মডেল এর আগে প্রবর্তিত হয়েছে, তার উপর কিছু মাত্রা বেস করে। রবার্টসোনিয়ান মডেল হয়েছিল 1959-এ, তার থেকে প্রায় 13 বছর পরে এই যে কনসেপ্ট আসছে। রবার্টসনের এই যে কনসেপ্টটার নাম ছিল কি? ইউনিট মেমব্রেন কনসেপ্ট, জাস্ট স্যান্ডউইচ কনসেপ্ট। উনি বলেছিলেন যে, তোমরা এটা ছোটোবেলায় পড়েও থাকবে, উনি বলেছিলেন যে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা জাস্ট লাইক প্রোটিন লিপিড প্রোটিন, মানে পিএলপি, মানে একটা স্যান্ডউইচের যেমন দুদিকে পাউরুটিটাকে, পি ফর পাউরুটি, দুদিকে হচ্ছে প্রোটিন থাকবে, প্রোটিন লেয়ার, আর মাঝখানে যে আলুর লেয়ারটা বা সামাও জারি লেয়ার দাও স্যান্ডউইচে, দ্যাট ইজ দ্য লিপিড লেয়ার, অ্যান্ড তলায় আবার প্রোটিন। মানে উনি বলেছিলেন পিএলপি মডেল, প্রোটিন লিপিড প্রোটিন মডেল। ওনার মনে হয়েছিল এটা রবার্টসোনিয়ান যে ইউনিট মেমব্রেনটা, উনি এটা বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে এটা ভুল প্রমাণিত হয়েছিল। পরবর্তীকালে কনসেপ্টটা দেখো পুরো পাল্টে গেছে। আগে ওনাদের মত অনুযায়ী ওনারা কেন বলেছিলেন তারও কারণ আছে। দেখো এরকম ছবিটা উপর থেকে দেখলে মনে হয় কি, এই যে বেরিয়ে রয়েছে ব্লু কালারগুলো তো প্রোটিন, তাহলে এইদিকেও ব্লু বেরিয়ে রয়েছে, দেখো এইদিকেও ব্লু বেরিয়ে রয়েছে, তার ওনার মনে হয়েছিল উপর দিকে তাহলে প্রোটিন আছে, আর মাঝখানে দেখো লিপিড এটা লেয়ার, আর তলার দিকে ওনার মনে হয়েছিল প্রোটিন বেরিয়েছে, তাহলে পিএলপি ফর্মে। কিন্তু না, এটা ফুললি ডিসকার্ডেড নাও। তো বর্তমানের ভিউটা কি? এটা ফ্লুইড মোজাইক মডেলের ছবি, এই যে ছবিটা, এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের ছবি। সেখানে বলা হয়েছে ফ্লুইড মোজাইক মডেলের প্রথমত নামটা কেন হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড কথা মানে কি হচ্ছে, এই মেমব্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি নট রিজিড, এটা দৃঢ় কোনো স্ট্রাকচার না, এটা হচ্ছে স্ট্যাটিক একটা স্ট্রাকচার, কিন্তু কোয়াসি ফ্লুইড মানে সেমি তরল, মানে কিছুটা বলতে পারো আমাদের যে তেল যেমন হয় না, তেলের যে কনসিস্টেন্সিটা যেমন হয়, তেল মানে সর্ষের তেল একটু চ্যাটচ্যাটে ভাব থাকে, একটু পাতলা, মানে পুরো জলের মতো নয়, কিন্তু ওই ধরনের এই মেমব্রেনটা হয়, একটা পর্দা, কিন্তু সেটা তরল, যে কারণে ওর নামটা হচ্ছে ফ্লুইড। আর মোজাইক কেন? দেখো এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ কোনো কিছু একটা নির্দিষ্ট ফ্যাশনে রয়েছে না, কোনো কিছু নির্দিষ্ট ফ্যাশনে নেই। এর মধ্যে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট হ্যাপাজার্ডলি ছড়িয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে। ঠিক মোজাইক মেজে তোমরা দেখেছো, মোজাইক মেজের মধ্যে কিন্তু কোনো নির্দিষ্ট কালার কম্বিনেশন থাকে না, মাল্টি কালার 7-8 রকম কালারের স্টোন কিন্তু হ্যাপাজার্ডলি ছড়িয়ে মোজাইক মেজে তৈরি করা হয়। এখানে স্ট্রাকচারটা উপর থেকে দেখলে কিন্তু হ্যাপাজার্ড, তুমি বলতে পারবে না এদিকে স্পেসিফিক্যালি একটা প্রোটিন আছে, এদিকে লিপিড আছে, এদিকে কার্বোহাইড্রেট আছে, কোনো নির্দিষ্ট একটা ফ্যাশনে কিন্তু নেই, হ্যাপাজার্ডলি ছড়িয়ে আছে, হেন্স ইট ইজ কল্ড মোজাইক। আর ফ্লুইড কেন বললাম আগে, যে মেমব্রেনটা কিন্তু মেমব্রেন বাট নট ইট ইজ রিজিড, ইট ইজ কোয়াসি ফ্লুইড, তেলের মতো কনসিস্টেন্সি। আর কি, এটা একটা লাইভ মেমব্রেন কেন? এটা সবসময় চেঞ্জিং হচ্ছে, এই মেমব্রেনটা এর স্ট্রাকচারের চেঞ্জ, কারণ এই যে মানে প্রোটিন লিপিড স্ট্রাকচারগুলো আছে না, মলিকিউলসগুলো আছে, এরা কিন্তু মুভেবল, যে কারণে আমরা বলতে পারি এটা একটা ডাইনামিক মেমব্রেন, এবং ওই মুভেবল হওয়ার জন্যই কিন্তু ফ্লুইড। এটা কোনো জিনিস একটা স্থির স্ট্যাগনেন্ট জড় পদার্থ স্থির বলেই কিন্তু ওর মুভমেন্ট নেই, ও এক জায়গায় ও নড়াচড়া করতে পারে না, ওর জন্য লাইভ নেই, কোনো জীবন্ত নয় ও।
কিন্তু এখানে কতগুলো জিনিসকে রেখেছো, এই যে লিপিড প্রোটিনগুলো যদি নিজেরা মুভ করতে পারে, নিজেদের একটা যদি গতি থাকে, তাহলে কী হবে, পুরো মেমব্রেনটাই তো নড়াচড়া করবে। তখন তুমি পুরো মেমব্রেনটাকে কিন্তু স্থির বলতে পারবে না, রিজিড বলতে পারবে না, তখন একটা ফ্লুইড বলা হবে। জল তরল জিনিস কিন্তু প্রবাহ থাকে, তাহলে সেটাকে স্থির বলতে পারি না। নদী, সমুদ্র এরা কিন্তু স্থির নয়, এরা প্রবাহমান, ওর মধ্যে ফ্লুইডিটি আছে বলেই প্রবাহমান। তেমন এখানের মধ্যেও ফ্লুইডিটি আছে বিকজ অফ দ্য মুভমেন্ট অফ দ্য প্রোটিন অ্যান্ড দ্য লিপিড মলিকিউলস ইন দ্য প্লাজমা মেমব্রেন, ইজ ইট? তাহলে এই কারণে ফ্লুইড মোজাইক। আর কি আমরা দেখতে পাচ্ছি ফ্লুইড মোজাইক মডেলের সেকেন্ড কনসেপ্টটা, এই মানে সেকেন্ড আর কি বিবৃতিটা হচ্ছে কি, দুটো বাইলেয়ার থাকে, ফসফোলিপিড বাইলেয়ার। দেখো উপরেরগুলো হেড পোর্শন মানে হাইড্রোফিলিক পোর্শন বাইরে, ফোবিক ভেতরে টেল, আবার একইভাবে এর বাইরে ফিলিক, ভেতর দিকে ফোবিক, এরকম পোর্শনগুলো আছে ফসফোলিপিড বাইলেয়ার। থার্ড পয়েন্ট হচ্ছে কি, এর মধ্যে প্রোটিনগুলো ইন্টিগ্রাল আর পেরিফেরাল দু ধরনের প্রোটিন মেনলি, আর একটা লিপিড অ্যাঙ্কর থার্ড টাইপ, মেনলি দু রকমের। তার মধ্যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো এর মধ্যে গাঁথা অবস্থায় রয়েছে, দেখো এগুলো হচ্ছে ইন্টিগ্রাল, ব্লু কালারগুলো ইন্টিগ্রাল প্রোটিন, এবারে গাঁথা রয়েছে পুরো, এটাও ইন্টিগ্রাল প্রোটিন। প্রোটিন বিভিন্ন শেপের হতে পারে, এই যে ব্লু কালারগুলো দেখো ইন্টিগ্রাল প্রোটিন লেভেল করা আছে, এটাও ইন্টিগ্রাল প্রোটিন, দিস ইজ অলসো ইন্টিগ্রাল প্রোটিন, দিস ইজ অলসো ইন্টিগ্রাল প্রোটিন। 1 2 3 4 4 5 6 এগুলো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে পেরিফেরাল প্রোটিন কোনগুলো? পেরিফেরাল প্রোটিনগুলোকে ইন্ডিকেট করছে ভায়োলেট কালার দিয়ে, জাস্ট পেরিফেরাল প্রোটিনগুলো গায়ে লেগে আছে, দেখো দিস ইজ দ্য পেরিফেরাল প্রোটিন, এর কিন্তু ভেতর দিয়ে পাস করেনি, দিস ইজ দ্য পেরিফেরাল প্রোটিন, দিস ইজ দ্য পেরিফেরাল প্রোটিন, এগুলো কিন্তু পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, আচ্ছা তারপরে নেক্সট কী চলে আসছি, আমরা বলতে চাইছি নেক্সট হচ্ছে প্লাজমা মেমব্রেনের মধ্যে আর কি থাকে, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটগুলো ইন দ্য ফর্ম অফ অলিগোস্যাকারাইড, দেখো প্রোটিনের সঙ্গে লেগে আছে, কি তৈরি করেছে, গ্লাইকোপ্রোটিন তৈরি করেছে, এটা গ্লাইকো, এটা প্রোটিন, গ্লাইকোপ্রোটিন তৈরি করেছে। আবার এখানে লিপিডের সঙ্গে লেগে গ্লাইকোলিপিড তৈরি করেছে। এইভাবে কার্বোহাইড্রেট চেনগুলো একা থাকতে পারে না, ও আইদার ফসফোলিপিডে লেগে থাকবে, কিংবা ও হচ্ছে প্রোটিনের সঙ্গে লেগে থাকবে, ফসফোলিপিড গ্লাইকোলিপিড ফর্ম করে থাকবে কার্বোহাইড্রেট চেন। এই হলো ব্যাপারটা। এবার একটা জিনিস বলি, এর পরের যে স্টেটমেন্টটা দিয়েছে সেই স্টেটমেন্টটা হচ্ছে যে এই যে লিপিড বা প্রোটিনগুলো থাকছে, লিপিড বা প্রোটিনের মধ্যেও, লিপিডে তো ফিলিক ফোবিক পার্ট আমি বলে দিয়েছি, প্রোটিনের মধ্যেও কিন্তু হাইড্রোফিলিক হাইড্রোফোবিক পার্ট থাকে। ফিলিক পার্টগুলো অল টাইম জানবে ভেতর দিকে থাকে, আর ফোবিক পার্টগুলো কিন্তু বাইরের দিকে থাকে, উল্টো বললাম, ফোবিকগুলো ভেতর দিকে থাকে, ফিলিক পার্টগুলো বাইরে থাকে, জাস্ট লাইক দ্য ফসফোলিপিড দিস প্রোটিনস অলসো হ্যাভ দ্য ফোবিক অ্যান্ড দ্য ফিলিক পোর্শন। ওকে, আর এখানে যে প্রোটিনগুলো থাকে, তোমরা যখন বায়োকেমিস্ট্রি পড়বে ভালো করে জানতে পারবে প্রোটিনের কিন্তু নির্দিষ্ট ফর্ম থাকে। প্রোটিন অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হওয়া একটা চেন, যে চেনটাকে আমরা বলবো পেপটাইড চেন। অনেকগুলো পেপটাইড চেন দিয়ে তৈরি হয় পলিপেপটাইড। পলিপেপটাইডগুলো নির্দিষ্ট ফ্যাশনে মোল্ডিং হয়ে তৈরি করে প্রোটিন। এই মোল্ডিংটা দু রকমের হতে পারে, আইদার আলফা হেলিক্যাল মোল্ডিং অথবা বিটা প্লিটেড সিড মোল্ডিং। তো আমরা এখানে যে প্রোটিনগুলো দেখতে পাই সেটা বেশিরভাগটা বিটা প্লিটেড সিড এর থেকে আলফা হেলিক্যাল মোল্ডিংটা বেশি দেখতে পাই, মানে আলফা হেলিক্যাল মোল্ডিং ফর্মে থাকে। মানে এই যে প্রোটিনগুলো তৈরি হয়েছে অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়েছে, তো অ্যামাইনো অ্যাসিড চেনগুলো কোন মানে আলফা হেলিক্সের মধ্যে, মানে ডান দিকে বাঁ দিকে পাক খেয়ে খেয়ে এই ফর্মে থাকে। এটুকু শুধু বিবৃতির মধ্যে বললেই হবে যে প্রোটিনস প্রেজেন্স ইন দ্য প্লাজমা মেমব্রেন আর মোস্টলি ইন আলফা হেলিক্যাল ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে লিপিড ইন্টিগ্রাল প্রোটিন যে থাকে, এরা ফ্রি মুভমেন্ট করতে পারে, এরা নির্দিষ্ট লেয়ারের মধ্যে ফ্রি মুভমেন্ট করে থাকে। এই যে লিপিডগুলো, এই লিপিডগুলো একটা মুভমেন্ট করে, সেই মুভমেন্টটার নাম হচ্ছে কি, দু রকমের মুভমেন্ট করে অ্যাকচুয়ালি লিপিডগুলো, একটা হচ্ছে ল্যাটারাল ডিফিউশন করে, আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করে। ল্যাটারাল ডিফিউশন মানে কি বলতো, এই যে পাশাপাশি পুরো পরপর লেয়ারগুলো আছে না, তো এরকম একটা লিপিড ধরো, সাপোজ একটা লিপিডকে তুমি চিন্তা করো, এই লিপিডটা এখানে বসে এইদিকে 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 এইদিকে, এই যে দুদিকে এরকম করে মুভমেন্ট, দিস ইজ দ্য ল্যাটারাল ডিফিউশন। তাহলে ফসফোলিপিডের এই যে ডিফিউশনটা, এটা হচ্ছে ল্যাটারাল ডিফিউশন, নিজের লেয়ারে বসে পাশেরটার এদিকে একবার ঘাড় নাড়বে, এদিকে একবার ঘাড় নাড়বে, এটা হচ্ছে ল্যাটারাল ডিফিউশন। ফ্লিপ ফ্লপ কোনটা? ফ্লিপ ফ্লপ ডিফিউশন হচ্ছে কি, এদের মুভমেন্টটা অনেকটা বেশি হবে এবং এমনভাবে মুভমেন্টটা হবে, এই যে এই লেয়ারগুলো যখন মানে একটা দিকে তো একটা সাইডে তো গিয়ে এন্ড হয়, তো এখানটা ধরো এন্ড, তাহলে এই দিকের লেয়ারগুলো মানে এই দিকের লিপিডগুলো একবার একটা মুভ করে একবারে এই লেয়ারের উপর ঢলে পড়বে, আর এদিকেরগুলো এদিকে পড়বে, তাহলে একটা লেয়ারের লিপিড মুভ করে যখন অপর লেয়ারের উপর একদম পড়ে যায়, দ্যাট ইজ দ্য ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। অ্যান্ড হোয়েন the lipid is in its own position and the only lateral diffusion occur, that is the lateral হচ্ছে পাশাপাশি মুভমেন্ট, জাস্ট একই লেয়ারে বসে। আর ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে একটা লেয়ার থেকে পুরো অন্য লেয়ারের দিকে চলে যাবে, দ্যাট ইজ দ্য ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর একটা মুভমেন্ট হয় যেটাকে বলবো রোটেশনাল মুভমেন্ট, মানে কি
এরকম আছে তো, পাশাপাশি জাস্ট এরকম না করে তুমি কোনো জায়গায় বসে বা দাঁড়িয়ে থেকে তোমার ডান দিকে একটা বন্ধু বাঁ দিকে একটা বন্ধু এরকমভাবে হেলতে পারো দুদিকে, সেটা হচ্ছে তোমার ল্যাটারাল ডিফিউশন। আবার তুমি কোনো একটা নির্দিষ্ট স্টিল জায়গায় দাঁড়িয়ে তুমি গোল হয়ে ঘুরতে পারো, যেটাকে পাখা বলে। একই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় গোল হয়ে তুমি মানে জাস্ট চক্কর খাচ্ছ, নিজের জায়গাতেই দাঁড়িয়ে অ্যাক্সিসটা ঠিক রেখে। এরাও সেরকম মাঝে মাঝে করে, এরকম করে গোল হয়ে গোল হয়ে গোল হয়ে ঘুরছে, তাহলে সেটাকে আমরা বলবো তোমার রোটেশন বা রোটেটারি মুভমেন্ট। এইরকমভাবে আর একটা মানে তাহলে কতগুলো মুভমেন্ট হলো, ল্যাটারাল হলো, ফ্লিপফ্লপ হলো, রোটেশন হলো, আর একটা ফ্লেকশন হয়। ফ্লেকশন হচ্ছে কখনো কখনো এই যে হাইড্রোফোবিক টেল পোর্শনগুলো ওরা কী করে মানে একে অপরের থেকে ছিটকে ছিটকে যায়, দ্যাট ইজ দ্য ফ্লেকশন মুভমেন্ট, দ্যাট ইজ দ্য ফ্লেকশন মুভমেন্ট। দুটো হাইড্রোফোবিক তেল একে অপরের থেকে ছিটকে যায়, এক একটা ফসফোলিপিডের দুটো হাইড্রোফোবিক তেল একে অপরের থেকে ছিটকে যায়। এরকমভাবে আমরা বলতে পারি যে ফ্লুইড, এর হচ্ছে মানে এই যে আমরা বারবার করে বলছি এটা ফ্লুইড, হোয়াই ফ্লুইড, এই যে সমস্ত ফসফোলিপিডগুলো এত রকম মুভমেন্ট করছে, মুভমেন্ট করা মানে সচল হওয়া, সচল হওয়া মানে ফ্লুইডিটি মেনটেন করা, তাহলে এটা হচ্ছে ফ্লুইডিটি মেন কারণ। আর একটা জিনিস জানবে, যত টেম্পারেচার লো হবে লিপিড মলিকিউলগুলো তত ইমোবাইল হয়ে যাবে। টেম্পারেচার যত লো হবে লিপিড মলিকিউলগুলো হচ্ছে ইমোবাইল, মানে যত ঠান্ডা কোনো একটা সেলকে তুমি মানে কোনো একটা মানে প্রাণী শীতের দেশে চলে গেছে, শীতের দেশে গিয়ে আমরা ইনঅ্যাক্টিভ হয়ে যাই, তাই তো? তা শীতের দেশে ঠান্ডায় কী হয়ে যায়, এই লিপিড মলিকিউলগুলো যত লো টেম্পারেচার, যত কম টেম্পারেচার -1 -2 বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম টেম্পারেচারে এই লিপিড মলিকিউলগুলো ওর মোবিলিটি হারিয়ে ফেলে ও আস্তে আস্তে করে মানে মানে কী বলবো, মুভ লেস হয়ে যায়, মুভমেন্টটা করতে পারে না, ওর মুভমেন্ট লেস হয়ে যায়। তখন একটা জেল স্টেটে চলে আসে, একটা মানে রিজিড স্টেটে চলে আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যখন প্লাজমা মেমব্রেন মানে প্লাজমা মেমব্রেনকে শুধু তো নিয়ে যাওয়া যাবে না ঠান্ডার দেশে, তাহলে প্লাজমা মেমব্রেন যে কোষটায় আছে সেই কোষকে যে অ্যানিমেলটা যে বা যে প্ল্যান্টটা ক্যারি করছে সেটাকে তুমি মানে কোনো ঠান্ডা জায়গায় রেখে দিলে তখন সেই ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তার মেন কারণ কি, এই যে মোবিলিটিগুলো লো টেম্পারেচারে লিপিড মলিকুলের মোবিলিটিটা পুরো নষ্ট হয়ে যায়। প্লাজমা মেমব্রেনটা যেটা ফ্লুইড ছিল সেটা জেল স্টেটে চলে যায়, রিজিড স্টেটে চলে যায়, যার ফলে ফিজিওলজিক্যাল কার্যকারিতাগুলো বিঘ্নিত হয়ে যায়। বাইরের জিনিস ভেতরে ঢুকতে পারে না, ভেতরের জিনিস বাইরে ঢুকতে পারে না। তার কারণ হচ্ছে ওটা তো বাউন্ডারি, বাইরের জিনিস ভেতরের জিনিস বাইরে ঢোকাতে গেলে তো বাউন্ডারি যদি ফ্লেক্সিবল হয়, একদম যদি তালা বন্ধ হয়ে যায় তাহলে তো সেটা হবে না, যার ফলে তার ফিজিওলজিক্যাল মেকানিজমগুলো হ্যাম্পার হয়ে যায়, যে কারণে অধিক ঠান্ডায় কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যে সেল বা বিভিন্ন অর্গানিজম যে ইনঅ্যাক্টিভ হয়ে যায় তার মেন কারণ হচ্ছে এইটা, মোবিলিটি কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, আর একটা জিনিস হচ্ছে কি, যেমনভাবে লিপিড মলিকিউলগুলো বললাম মুভমেন্ট করে, একইভাবে প্রোটিন মলিকিউলগুলোও কিন্তু মুভমেন্ট করতে পারে। প্রোটিন মলিকিউলগুলো এক্সপেরিমেন্টালি দেখা গেছে তারা কিন্তু ল্যাটারাল মুভমেন্ট করতে পারে, প্রোটিনগুলো শুধুমাত্র ল্যাটারাল করতে পারে, ওদের মতো ফ্লিপফ্লপ বা ওগুলো করতে পারে না, দে আর অনলি ক্যাপাবল অফ দ্য ল্যাটারাল মুভমেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এই যে প্লাজমা মেমব্রেনকে বারবার বলছে আসিমেট্রিক মানে কি, এদের কোনো নির্দিষ্ট ফ্যাশনে নেই। কোনো প্লাজমা মেমব্রেনে দেখবে একদিকে প্রোটিন বেশি, ইন্টিগ্রাল প্রোটিন বেশি, আবার কোনো প্লাজমা এদিকে হচ্ছে পেরিফেরাল প্রোটিন বেশি, মানে কোনো নির্দিষ্ট ফ্যাশন মেনে হয় না। আরবিসির মেমব্রেনকে যদি দেখতে পাই, আরবিসির মেমব্রেনে একদিকে একরকম প্রোটিন বেশি, অন্যদিকে গ্লাইকোফোরিন বলে একটা প্রোটিনের মান বেশি হয়ে গেছে, এরকম বিভিন্ন রকমের মানে ডিসিমিলারিটি বা যেটার জন্য আমি ওটাকে আসিমেট্রিক বলছি জিনিসটা সেইটা। ঠিক আছে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যাবাউট দ্য টোটাল ফ্লুইড মোজাইক মডেল। ক্লিয়ার? তাহলে এখান থেকে ফ্লুইড মোজাইক মডেল, তার যে কনসেপ্টটা, তার যে স্টেটমেন্টগুলো সেইগুলো, হোয়াই মেমব্রেন ইজ ফ্লুইড, হোয়াই মেমব্রেন ইজ asymmetric, why membrane is live, why it is called live, why it is dynamic, these are all cleared. So that's all about the fluid mosaic model.